উড়ছে লুঙ্গি, লাগছে বেশ, সাব্বাস বাংলাদেশ। সম্পূর্ণ বাংলাদেশ এখন মৌলবাদ নামক রোগে আক্রান্ত। ভারত যদি তার হাতটা সরিয়ে নেয় আপনাদের উপর থেকে, আপনারা এমনিতেই শেষ। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় কারেন্ট থাকবে না। ভারত কোনো দেশের সাথেই খারাপ ব্যবহার করে না। ফাইনালি দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ। মাত্র 3 দিনের ব্যবধানে বাংলাদেশে 114টা গার্মেন্টস কোম্পানি বন্ধ এবং ভারত গার্মেন্টস সেক্টরে 1000 কোটি টাকার বেশি ব্যবসা করেছে মাত্র 3 দিনের ব্যবধানে। ভারত ইচ্ছে করলে যে কোনো সময় থাবা দিয়ে বাংলাদেশকে দখল করে নিতে পারে। কোথায় যাচ্ছে বর্তমান বাংলাদেশ? কোথায় যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি? বাংলাদেশ কি তাহলে দেউলিয়া হয়ে যাবে? হ্যাঁ, বাংলাদেশ কিন্তু দেউলিয়া হওয়ার পথে। একদিকে বাংলাদেশিদের বড় বড় কথা এবং কথায় কথায় ভারত বিরোধী। শেষে কি অতিরিক্ত ভারত বিরোধী হওয়াটাই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ালো? সো আজকের ভিডিওতে এই জিনিসটি আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি আজকের বিষয়। বাংলাদেশিদের অতিরিক্ত ভারত বিরোধী। শুধুমাত্র ভারত বিরোধী বললে ভুল হবে, সেটা হলো হিন্দু বিরোধী। কারণ সম্পূর্ণ বাংলাদেশ এখন মৌলবাদ নামক রোগে আক্রান্ত। তাদের উন্নত চিকিৎসার দরকার। শুধুমাত্র এই কারণেই কিন্তু ভারত বিরোধী। ভারত বিরোধীর অন্তরালে তারা হলো কঠোর হিন্দু বিরোধী। শুধুমাত্র হিন্দু বিরোধী না, তারা অন্যান্য সকল জাতের বিরোধী। এই ভিডিও বানানোর উদ্দেশ্য কোনো বাংলাদেশিকে ছোট করা না বা বাংলাদেশকে ছোট করা না, যেটা বাস্তব এটাই আপনাদের সামনে তুলে ধরছি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম মালদ্বীপে নতুন সরকার এসেছিল এবং ওইখানেও কিন্তু ধর্মের ভিত্তিতে সরকার স্থাপন করা হয়েছিল এবং সরকার স্থাপন করার সাথে সাথে কিন্তু ভারত বিরোধী। তারা পাকিস্তান এবং চীনের সাথে বন্ধুত্ব করেছিল। পাকিস্তান এবং চীন নাকি মালদ্বীপে প্রচুর পরিমাণে পর্যটক পাঠাবে। কাজের কাজ কিছুই হলো না। মাত্র 6 মাসের মধ্যে কিন্তু মালদ্বীপ আর্থিক সংকটের মধ্যে পড়েছে। গৃহযুদ্ধ লাগার আশঙ্কা। মালদ্বীপের যে কারেন্সি সেটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে। বর্তমান সময়ে কিন্তু মালদ্বীপ আবার ভারতের কাছে সাহায্যের প্রার্থনা করেছে। এটি হলো বাস্তবতা। যে কাজটা এখন বাংলাদেশ করছে। বাংলাদেশ কিন্তু ভারতের বিরোধী করছে না। ভারত কোনো জাতের ভিত্তিতে একটা কান্ট্রি না, মানে ভারত মুসলিম কান্ট্রি না। সেই কারণে তাদের হিংসা। বাংলাদেশিরা কিন্তু হিংসা করছে। সকল বাংলাদেশিরা হিংসা করছে না। বাংলাদেশের কিছু সংখ্যক মৌলবাদী যারা বাংলাদেশকে স্বাধীন হতে বাধা দিয়েছিল, তারাই হলো এই মৌলবাদী, এই রাজাকার। তারাই কিন্তু বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন, ছোট্ট একটা দেশ বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান যে একটা সামরিক সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা যখন প্রথম সিংহাসনে বসেছিল তখন ভারতকে হুঁশিয়ার করেছিল 7 সিস্টার নাকি তারা নিয়ে নেবে এরকম ভাবে। কিন্তু বর্তমানে উনি কি বলছে দেখুন। আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায়, কারণ চারদিক থেকে ভারত আমাদের আছে। কাজে তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক, যা সম্ভব তা হওয়ার উচিত। উনি নিজেই বলছে ভারত বাংলাদেশের ভালো বন্ধু, ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। হ্যাঁ, এটাই হলো বাস্তবতা। বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, তার 3 দিকেই কিন্তু ভারত। ভারত ইচ্ছে করলে যে কোনো সময় থাবা দিয়ে বাংলাদেশকে দখল করে নিতে পারে, কিন্তু ভারত এমনটা করে না। ভারত কোনো দেশের সাথেই খারাপ ব্যবহার করে না। না চায়নার সাথে, না পাকিস্তানের সাথে, না বাংলাদেশের সাথে, না শ্রীলঙ্কার সাথে, না মালদ্বীপের সাথে, কারোর সাথেই করে না। না নেপাল, ভুটান, কারোর সাথেই কিন্তু খারাপ ব্যবহার করে না। ভারত ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, কিন্তু পাকিস্তান এবং চীন ভারতের সাথে যে কাজগুলা করছে বিগত অনেক বছর ধরে, এই কাজগুলা যদি বাংলাদেশের সাথে করতো তাহলে কেমন হতো? বাংলাদেশিরা কথায় কথায় বলে যে ভারত নাকি তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ, সম্পর্ক ভালো না। পাকিস্তান 2 দিন পর পর ভারতে আক্রমণ করে, কাশ্মীরে আক্রমণ করে, চায়না 2 দিন পর পর ভারতের সীমানা দখল করার চেষ্টা করে। এই কাজগুলো যদি ভারত বাংলাদেশের সাথে করে তাহলে কি বলবে বাংলাদেশিরা? তো বাংলাদেশিরা কিন্তু এখন বুঝতে পারছে ভারতের উপর নির্ভরশীল সম্পূর্ণভাবে বাংলাদেশ। বাংলাদেশিরা বলছে বাংলাদেশ নাকি ভারতকে গ্যাস দিয়ে থাকে, কিন্তু না, মিথ্যে। ভারত থেকে ইলেকট্রিক, তেল, পেট্রোল, ডিজেল, অন্য খাবারের জিনিস তো বাদই। বর্তমান সময়ে হাজার হাজার কোটি টাকার
বিজলি বিল মানে ইলেকট্রিক বিল দিতে হবে বাংলাদেশকে, যা বকেয়া পড়ে আছে। ভারতের সেই আদানি গ্রুপ থেকে ইলেকট্রিক নিয়ে থাকে বাংলাদেশ। আদানি গ্রুপ কিন্তু বকেয়া টাকার জন্য জোর দিয়েছে, হ্যাঁ বিল মেটাতে হবে। আপনারা যদি বলেন যে আপনারা বিল পরিশোধ করবেন না, তা তো হবে না। আন্তর্জাতিক ব্যবসা, আন্তর্জাতিক অনেক নিয়মকানুন আছে, বিল কিন্তু আপনাদেরকে দিতেই হবে। বিল না দিলে একটা সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়ের পর কিন্তু ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় কারেন্ট থাকবে না, অন্ধকারে থাকতে হবে, মোবাইল থাকবে না, টিভি থাকবে না, কিচ্ছুই থাকবে না। কি হবে তখন? ভারত ইচ্ছে করলে এক্ষুনি বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। হ্যাঁ, আর এদিকে মাত্র 3 দিনের ব্যবধানে বাংলাদেশের যে জিডিপি মানে অর্থনীতির যে মূল ভিত্তি গার্মেন্টস, 114টা কারখানা বন্ধ হয়ে গেছে, 114টা। আর আদানি গ্রুপ বা ভারত যদি ইলেকট্রিক বন্ধ করে দেয়, এরকমের আরও শত শত গার্মেন্টস কোম্পানি বন্ধ হয়ে যাবে। গার্মেন্টস কোম্পানি বন্ধ হলে কি হবে? গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চায়নার পরেই কিন্তু বাংলাদেশের স্থান। বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ। হ্যাঁ, বাংলাদেশের জিডিপির প্রায় 10-11% কিন্তু এই গার্মেন্টস থেকে আসে। বুঝতে পারছেন তো? মোট জিডিপির 10-11% বিরাট একটা ইনকাম কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে। আর এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু টিকে আছে শুধুমাত্র ভারতের কারণে। কারণ ভারত থেকে কাঁচামাল সুতা এবং তুলা এসে থাকে, যার সাহায্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাপড় তৈরি করা হয়। সেটা দিয়ে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশির রোজি রোজগার। যেখানে বাংলাদেশের মোট জিডিপির 10-11% হলো এই গার্মেন্টস। ভারত ইচ্ছে করলে বাংলাদেশকে তুলো এবং সুতা দেবে না, ভারতেই গার্মেন্টসের যে সরঞ্জাম বা কোম্পানি খুলতে পারে, কিন্তু না, বাংলাদেশকে দিয়ে থাকে। ভারতেও কিন্তু গার্মেন্টসের একটা মার্কেট আছে। বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু বিদেশি যারা বাংলাদেশ থেকে গার্মেন্টস নিত, তারা এখন বাংলাদেশে আসতে চাইছে না। বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতি, যেখানে সরকার নেই, প্রশাসন নেই, কি একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে তারা বাংলাদেশে আসতে চাইছে না, তারা ভারত থেকে এখন কাপড় নিচ্ছে। হ্যাঁ, মাত্র 3 দিনে 1000 কোটি টাকার ব্যবসা বেড়েছে গার্মেন্টস খাতে ভারতে। যে ব্যবসাটা হয়তো বা কয়েক দিনের মধ্যে কয়েক লক্ষ কোটি টাকা বেড়ে যাবে, কারণ বিদেশিরা বাংলাদেশে যাচ্ছে না এবং ভারত থেকে নিচ্ছে। তো ভারতও উৎপাদন বাড়াবে আস্তে আস্তে, কিন্তু ভারত বাংলাদেশে সুতো এবং যে তুলা, সেটা কিন্তু আর দেবে না, রপ্তানি আস্তে আস্তে আরও কমাবে, আরও কমিয়ে দেবে। কারণ ভারতের মধ্যে যখন গার্মেন্টস তৈরি হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে, ভারতের লোক কাজ পাবে, ভারত তাদের জিডিপি বাড়াতে পারবে, গার্মেন্টস শিল্প থেকে ইনকাম বাড়বে ভারতের, তখন ভারত কেন বাংলাদেশকে এগুলো দেবে? প্রশ্নটা হলো এখানেই। আর কিছুদিনের মধ্যে যদি আদানি গ্রুপ যদি ইলেকট্রিক দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তো বাংলাদেশ এমনিতেই দরিদ্র হয়ে যাবে। তাই বাংলাদেশিরা কিসের উপর ভিত্তি করে চিৎকার করে? তাই বাংলাদেশিদেরকে বলবো, প্লিজ আপনারা ভারতের উপর রাগারাগি করবেন না। হিন্দুরা কোনোদিনও যুদ্ধ চায় না, হিন্দুরা সবসময় শান্তি চেয়ে আসছে। কারণ হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। হিন্দুরা কিন্তু হিন্দুদের উৎসব নিয়েই ব্যস্ত থাকে, তারা যুদ্ধ করার জন্য তাদের সময় নেই। সো তাই সকলকে বলবো, যারা মৌলবাদীকে সাপোর্ট করেন, যারা রাজাকারদেরকে সাপোর্ট করেন, প্লিজ আপনারা আজে বাজে কথা বলবেন না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি আছে যারা ভারতকে সাপোর্ট করে, তারা ভারত থেকে বিভিন্ন সাহায্য পেয়ে থাকে, ভারতে চিকিৎসার জন্য আসে, শপিংয়ের জন্য আসে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা ভারতীয় জিনিস ইউজ করে। তাই আপনারা কয়েকজন মৌলবাদী বা রাজাকার আজে বাজে কথা বলে বাংলাদেশিদের সম্মান নষ্ট করবেন না সারা বিশ্বের বুকে। যে বাংলাদেশ ভারতকে ইলিশ দেবে না, ইলিশ না খেলে ভারতীয়রা মরে যাবে। পশ্চিমবঙ্গ বা কলকাতায় ইলিশ নেই। তারা কথায় কথায় বলে যে কলকাতার মানুষ নাকি খারাপ, তারা ভালো না, তারা এই করে সেই করে, তারা অশিক্ষিত, তারা মূর্খ। আরে বাংলাদেশিদেরকে বলছি, কিসের উপর ভিত্তি করে আপনারা চিৎকার করেন? আপনারা ভারতে না আসলে এমনিতেই মরে যাবেন, আপনারা খাবার পাবেন না। আপনারা শপিং করতে চলে আসেন, চিকিৎসা করাতে চলে আসেন, তারপরেও আবার বড় বড় চিৎকার করেন। ভারত যদি তার হাতটা সরিয়ে নেয় আপনাদের উপর থেকে, আপনারা এমনিতেই শেষ, এমনিতেই ধ্বংস হয়ে যাবেন। সো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা কমেন্টস করে জানাবেন, এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এই কথাটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন।